আমাদের দৃষ্টিপটে টাপুর করে কবি এই দাড়িওয়ালা পীর সাহেব রবীন্দ্রনাথ ঠাকুর তার তিনি ইহরাম পরিত্যাগ করেছেন এবং সেজন্য আমাদের ছুটি হয়ে গেল। ছুটি হওয়ার আগে বোধহয় একটু সরাসরিতে হয়েছে, অত খেয়াল টেয়াল নাই। আমরা ছুটি পেয়ে বাড়িতে গেল এবং মোটামুটিভাবে রবীন্দ্র মৃত্যু দিবসটা সেইভাবে যাপিত হয়। খুব বেশি যে তার সাথে সম্পর্ক ছিল সেটা বলব না। তারপরে রবীন্দ্রনাথকে নিয়ে আমি বেশ কিছু লেখাপড়া করেছি, কিন্তু সেটা 55 সালে প্রায় শেষ হয়ে যায়। 55 সালে আমার কর্মজীবন শুরু হয় এবং তখন তারপরে রবীন্দ্রনাথকে শুধু স্মরণ করি বিভিন্ন উপলক্ষে। অবশ্যই একবার আমাদের দেশে যে নিয়ে ব্যাপক আন্দোলন হয় সেটা হল রবীন্দ্র শতবার্ষিকী। ঠিক আছে, তখন আমাদের সরকার, পাকিস্তান সরকার রবীন্দ্রনাথের জন্য কিছু ঘটে দেবে না, আর আমরা কিছু করবো কি করবই হবে। সুতরাং সেই হলো একটা মানে কী বলবো, পাবলিক পার্টিসিপেশন যাকে বলা হয়, সেটা সিলেটের ইতিহাসে এর আগে কোনো দিন হয়। এখন আমি আমার লিখিত বক্তব্যে যাচ্ছি। লিখিত বক্তব্যে এই কয়েকদিন আগে লিখেছি, 5-7 দিন আমাদের একটু ভুলচুক ছিল। সেই ভুলচুক আমি কালকে সংশোধন করতে চেষ্টা করলাম, তখন দেখি যে না, মঞ্চে প্রবিষ্ট গুলির একটি বলল এবং উপস্থিত শরীর অবশ্যই সভাপতির সঙ্গে আজকে বলব যে তার সঙ্গে পরিচয়টা আমার বেশ নতুন। আমি খুব বেশি দিন তাকে চিনি না, ঠিক করেছে। এবং তার কারণ হল আজিজুর রহমানের প্রধান সমন্বয় বিধানপুরে শতবর্ষ উপলক্ষে ছিলেন, আমাকে খুবই উদ্যোক্তা ছিলেন। তার আগ্রহটা খুব অত্যন্ত মূল্যবান বলে মনে করি। তবে আমি আপত্ত পাচ্ছি চশমা ব্যবহার করেছি, চশমা আসছি না, আমি করতে পারবো না, আমি খালি যাবো এবং একটুখানি কথা বলছি, যা লিখেছি সে সম্বন্ধে একটু বলছি। তো রবীন্দ্রনাথ শিল্পে আসলেন খুবই স্বল্প সময়ের প্রশ্ন। তিনি আসাম ভ্রমণে আসলেন। তার এক ছাত্র বললেন যে আপনি সিলেটে আসলে খুব ভালো হয়। তিনি সিলেটে আসতে খুব রাজি ছিলেন না, কারণ সিলেটে শিলং থেকে আসতে গেলে মানুষের ধারে করতে। সরি, আমার নতুন সাথে পড়বে, আমার পড়তে প্রশ্ন হচ্ছে আমার চশমাটা বলে সুতরাং ভুলে দিচ্ছে। এবং তার কারণ হল আজিজুর রহমানের পীড়াপিড়ি। তবে আমি সানন্দেই রাজি করি, সে কারণটা বলি। খোঁজখবর নিয়ে আমি দেখলাম, নিজের কাগজপত্র দেখে রবীন্দ্রনাথের উপর আলোচনা করা, কথা বলা, লেখা সেসব আমার জীবনে সমাপ্ত হয়েছে 1955 সালে। তারপর বিভিন্ন আসরে গেছি, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ অনুষ্ঠানে। সেখানে বক্তব্য শুনেছি, গান শুনেছি, নিজে মোটেই বলিনি। এবং তার জন্মবার্ষিকী যখন পালিত হয় 1961 সালে, তখন রবীন্দ্রনাথকে একটুখানি বিবেচনা করার সুযোগ পেয়েছিলাম। এখন মনে হলো এই গীতাঞ্জলি শতবর্ষ এবং রবীন্দ্রনাথের জন্মের 150 বছর উদযাপনকালে বোধ হয় আবার রবীন্দ্রনাথকে দেখা উচিত, এবং সেটা নিজের মনের আনন্দের জন্য, মনের বিকাশের জন্য। এতক্ষণ ধরে যেসব বক্তব্য আপনারা শুনেছেন, সেখানে অনেক তথ্য নতুনভাবে আমাদের কাছে উপস্থাপিত
হয়েছে, উদ্ঘাটিত হয়েছে। বিশেষভাবে মনিরুজ্জামান সাহেব যে তথ্য আমাদের দিলেন সে তথ্যটি কিন্তু খুব সহজলভ্য নয়। রবীন্দ্রনাথ সম্বন্ধে আমার প্রথম অভিজ্ঞতাটা বলি। আমি তখন ক্লাস 3-তে ভর্তি হয়েছি 1941 খ্রিস্টাব্দ এবং আমার বয়স তখন 7 বছর। হঠাৎ একদিন স্কুলে গেছি, স্কুল ছুটির ঘোষণা হলো। ছুটির কারণটা কি? দাড়িওয়ালা কবি যিনি ভারতবর্ষে কত নোবেল পুরস্কার পান তিনি মৃত্যুবরণ করেছেন 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দ। তখন আমার খুব মনে আছে, অন্য কারণেও বটে। আমরা ছুটি পেয়ে বাড়ি চলে আসি। বাড়ি আসার আগে একটি শোকসভা হয়, সেখানে বক্তব্য রাখেন কিছু লোক। আমার শুধু মনে আছে ওই কবি, তোমার এই দেহে পালিত স্নেহে তুমি ধন্য ধন্য হে, এই কবিতাটি আমাদের পাঠ্য অন্তর্ভুক্ত ছিল, আর আমরা তাকে নিয়ে খুব গর্ববোধ করতাম। আপনারা জানেন নোবেল পুরস্কার 1901 সাল থেকে শুরু হয় এবং 13 বছরের মধ্যেই রবীন্দ্রনাথ সাহিত্যে পুরস্কার পান। আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে যেসব পড়াশোনা করি সব ছাত্র বয়সে। আজ খুব ভালো লাগলো, আজ ত্রিপুরা থেকে আমাদের অতিথি ডক্টর আশিস বৈদ্য রবীন্দ্রনাথের ওপর ওয়ার্ডসওয়ার্থের আলোচনা নিয়ে আসেন। আমি আজকে প্রস্তুতি পর্বে 51 সালের প্রবন্ধ নিয়ে আসি এবং আশ্চর্যজনকভাবে দেখলাম তিনি যে কথাটি বললেন সেটা আমার প্রবন্ধে আমি কোট করেছিলাম। কবিতা নিয়ে কোট করেছিলাম, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস degenerates from emotion recollected in tentacle। এই কথাটি তিনি আবেগে করেছেন, তিনি উত্থাপন করেছেন এবং আমার খুব ভালো লাগলো একজন বিদগ্ধ জনের আলোচনা শুনে। সেটা আমার কৈশোরের মনকে খুব উদ্বেলিত করেছিল, খুব ভালো লাগলো সেটা শুনে। আসলেই কিন্তু ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি এটাই বোধহয় কবিতার সবচেয়ে বড় পরিচয়। এবং রবীন্দ্রনাথের অনুবাদের উপর যে বক্তব্য লিখেছেন সেখানে এই কথাটি তিনি বিভিন্নভাবে উত্থাপন করার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথকে একজন সেইন্ট হিসেবে দেখেছেন তিনি এবং তার এই যে সৌম্য শান্ত মনোভাব সেটার ব্যাপক প্রশংসা করেছেন। আমি ভেবেছিলাম আজকের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা এবং গীতাঞ্জলি নিয়ে তেমন কিছু বলবো না, কারণ মৌলভীবাজারে এই অনুষ্ঠান হচ্ছে। ভুবনমোহন বিদ্যার্ণব যে ভুলটা করেছিলেন তার একটি যথাযথ উত্তর দেওয়ার জন্য আমাদের মৌলভীবাজারের গৌরব উপেন্দ্র কুমার কর অনবরত প্রবন্ধ লিখে যান এবং সেটা পরবর্তীকালে প্রকাশও করেন। এটা যারা পুনরায় প্রকাশ করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি শুনেছি এখানকার জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান নিজেকে অত্যন্ত গভীরভাবে সাহিত্য সাধনায় নিবেদন করেন, তাকেও বিশেষ ধন্যবাদ। এদেশে সাহিত্য চর্চা কিন্তু সরকারি চাকরিরাও আগেও করত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের দেশের উপন্যাসের সূচনা করেন বলতে হবে। তিনিও একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, বাগেরহাটে তিনি কর্তা ছিলেন। সুতরাং এটা নতুন কিছু নয়। আমি ভেবেছিলাম আজকের এই আলোচনায় মোটামুটিভাবে যে জিনিসটি বলবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সময়টা পটভূমি এবং সেই পটভূমিতে রবীন্দ্রনাথের বিকাশ অসাধারণ। কাউকে বিশ্বকবি বা বিশ্ব সাহিত্যিক হওয়ার জন্য যে প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি অনেকটাই কিন্তু সেই সাহিত্য দিয়ে দেয়। সেই সাহিত্য কিন্তু রবীন্দ্রনাথের কাছে তেমন ব্যাপক ছিল। অনেকেই বলেন বাংলা সাহিত্যের প্রথম যুগে অন্যান্য সাহিত্যের মতো সবই ছিল কবিতা এবং গীতি। অনেকে বলেন বাংলা সাহিত্যে গদ্য মোটেই ছিল না, যদিও অধ্যাপক আনিসুজ্জামান প্রমাণ করেছেন 13 শতাব্দীতে বাংলা সাহিত্যে গদ্যের নিদর্শন পাওয়া যায়। ব্রিটিশদের রাজত্বকালের পূর্ববর্তী 200 বছর মুঘল আমলে বাংলা সাহিত্যের তেমন বিকাশ হয়নি। বাংলা সাহিত্যের বিকাশ সুলতানি আমলে হয়েছে, মুঘল আমলে হয়নি। ব্রিটিশ আমলে গদ্যের বিকাশ শুরু হয়। আমরা জানি যে ব্রিটিশ আমলের উপন্যাসটি হলো আলালে গড়ে দুলাল, সেটা হলো প্রথম উপন্যাস, আর সেটা এই অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে ব্র্যাকেটে সম্পাদক লিখেছেন আসলে 1858 খ্রিস্টাব্দ, ব্র্যাকেট শেষ। ছোট গল্পের রবীন্দ্রনাথের আগে ছিল কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহের ব্যাপার আছে। কবিতা অবশ্যই ছিল, কিন্তু কবিতার মধ্যে যে সংমিশ্রণটা রবীন্দ্রনাথের মধ্যে খুব বেশি
সেই উদাহরণ এর আগে ছিল সেটা নয়। রবীন্দ্রনাথের মহত্বের শ্রেষ্ঠত্ব যে এর পটভূমিতে রয়েছে বিশ্ব সাহিত্যের এমন কোনো বিষয় নেই যেখানে তার স্বচ্ছন্দ বিচরণ ছিল না, এবং আজ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে প্রতিকৃতি শুধু নয়, তিনি আদর্শ হিসেবেও আজ 150 বছর ধরে অবস্থান করছেন। রবীন্দ্রনাথের একটি সুবিধা যে সেটা বলতে চাচ্ছি, যে পটভূমিতে তিনি এলেন তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যদিও কোনোদিন প্রিন্স উপাধি পাননি, কিন্তু সবাই তাকে প্রিন্স বলত। তিনি ইংরেজিতে লেখাপড়া শুরু করেন। অষ্টাদশ শতাব্দীর শেষ দশকে ইংরেজি পড়া শুরু হয়েছে আমাদের দেশে বিভিন্ন স্কুলে, তবে ইংরেজি পড়া কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই, আর ইংরেজি পড়াটাও তত বেশি আকর্ষণীয় নয়, কারণ তখন রাষ্ট্রভাষা ফার্সি, সুতরাং পড়াশোনার জন্য ফার্সি প্রয়োজন। তবে বাংলা সাহিত্যের ওপরে অনেক ধরনের গবেষণা তখন শুরু হয়ে গেছে। 1884 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স যখন প্রতিষ্ঠা করেন, তখন থেকেই সাহিত্য এবং সাহিত্য বিষয়ক গবেষণা, বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক গবেষণা, ইতিহাস নিয়ে গবেষণা সবই শুরু হয়ে গেছে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর লেখাপড়া শুরু করেন, ইংরেজি লেখাপড়া শুরু করেন অষ্টাদশ শতাব্দীর 90-এর দশকে, এবং তিনি বোধহয় এদেশে ইংরেজি শিক্ষিত লোকদের মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন। তিনি রাজা রামমোহনের চেয়ে বয়সে কিছু বড় ছিলেন। রামমোহন রায় তারপরে এই বৃত্তিটি গ্রহণ করেন এবং তারা একটি নতুন সমাজ গড়ার প্রচেষ্টা নেন, যেখানে ফিরিঙ্গি ডিরুজিও একটি অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করেন। ডিরুজিও হিন্দু কলেজের শিক্ষক ছিলেন, এর আগে বিদ্যালয়ে পড়িয়েছেন এবং মাত্র 23 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু একটি অত্যন্ত গুণগ্রাহী গোষ্ঠী তিনি দেশে রেখে যান। তিনি যে আন্দোলনের সূচনা করেন সেটা হচ্ছে বুদ্ধির মুক্তি একাডেমিক অ্যাসোসিয়েশন, তিনি সেটা শুরু করেন। রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর শুরু করলেন ধর্মের সংস্কার ব্রাহ্ম সমাজ, তারা সেটা শুরু করলেন। পাশাপাশি একাডেমিক অ্যাসোসিয়েশন শুরু করলেন ডিরুজিও, রামমোহন রায়। এভাবে যে পটভূমি তৈরি হলো, সেই পটভূমিতে সবাই এটা বুঝতে পারল যে মুঘল রাজত্বের শেষ দিকে ভারতে যাকে বলা যায় ডিকেডেন্ট পিরিয়ড, সেটাই ছিল। সেই কারণে ইউরোপে যখন রেনেসা হচ্ছে, ইউরোপে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা পাচ্ছে, যখন ফরাসি বিপ্লব হচ্ছে, যখন মার্কিন স্বাধীনতা যুদ্ধ হচ্ছে 1776 খ্রিস্টাব্দে, 1979 খ্রিস্টাব্দে যখন এদেশে কেউ এ সম্বন্ধে কিছুই জানে না, রবীন্দ্রনাথের জীবন দর্শনমূলক কবিতাগুলোকে এক সূত্রে গেঁথে গীতাঞ্জলি বইটি বের করেন। অবশ্য যখন অনুবাদ হয় সেটা সম্পূর্ণ আলাদা, সেখানে অনেক নতুন কিছু সংযোজিত হয়, অনেক কিছু সেখান থেকে বিয়োগ হয়। সুতরাং তার যে বিবর্তন, এখানেই তার মাহাত্ম্য, এখানেই তিনি শ্রেষ্ঠ। তিনি একটি সাহিত্যকে অন্য একটি অঙ্গনে নিয়ে গেছেন, অন্য একটি মাত্রায় উঠিয়ে দিয়েছেন, একটি অনুগত সম্প্রদায়ের সদস্য হয়ে আবার বিদ্রোহী ভূমিকাও পালন করেছেন। আজকে তাকে আমাদের সবার তাই শ্রদ্ধা নিবেদন করা প্রয়োজনীয়, জাতির জন্য এটা প্রয়োজনীয়। ধন্যবাদ। সে আমার লিখিত অবনতি পাঠ করল। এখন আমার একটি দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করছি। এক হিসাবে কালকে সেটা পালন করে ফেলেছি। এই যে উৎসব, এই উৎসবটা অনেক দিন ধরে চলছে। তবে আমাদের যে কমিটি শতবার্ষিকী স্মরণ উদ্যোগ, সেই কমিটি যার আমি আহ্বায়ক, তার সেমিনার, তার উদ্যোগের সেমিনার এবং অন্যান্য আলোচনা এই আজকেই শুরু হলো। সেই বিষয়টির উদ্বোধন আমি এই সময় ঘোষণা করি। ধন্যবাদ।